স্টাডি রাইটার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পেজ নাম্বার 260-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ কামারপুকুর আর.কে মিশন এমপি স্কুল এইচএসের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন বি. ধর্মপাল। 2. বাক্যটি ভুল না ঠিক লেখো। ভাগীরথী ও মেঘনা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত, এটি ভুল। 3. শূন্যস্থান পূরণ করো। হজরত মোহাম্মদ ড্যাশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। 4. একটি বাক্যে উত্তর দাও। চক্রপাণি দত্ত কে ছিলেন? চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। বেমানান শব্দটি খুঁজে বের করো। বিজয়ালয়, প্রথম রাজরাজ, দন্তি দুর্গ, প্রথম রাজেন্দ্র চোল। এর মধ্যে দন্তি দুর্গটা হচ্ছে আলাদা, কারণ বাকিরা ছিলেন চোল বংশের শাসক, আর দন্তি দুর্গ কিন্তু চোল বংশের শাসক ছিলেন না। 2 এর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1. রামচরিত, এটা হবে সন্ধ্যাকর নন্দী। ব্রাহ্মণ সর্বস্ব, হলায়ুধ। পবনদূত, ধৈ। গীতগোবিন্দম, জয়দেব। 3 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। 1. ত্রিশক্তি সংগ্রাম কি? অষ্টম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। হিজরত কি? হজরত মোহাম্মদ তাঁর অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 3 এর দাগে রয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো? দক্ষিণ ভারতের রাজাদের অনেকে স্থানীয় সামন্ত ও ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কর দিতে হতো না। রাজার জমিদানের এই ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। নেক্সট 4 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। 1. কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। নেতা, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য, দিব্যক বা দিবকও বলা হয়। তাঁর ভাই রুদক, রুদ্রকও বলা হয়, এবং রুদ্রকের পুত্র ভীম। বিদ্রোহের কারণ, প্রথমত পাল রাজা রাজ্যপালের মন্ত্রী হন কৈবর্ত যশোদাস, তারপর থেকে কৈবর্তদের রাজনৈতিক উত্থানের সূচনা হয়। দ্বিতীয়ত, কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি। পাল রাজাদের দুর্বলতা, অভ্যন্তরীণ গোলযোগ এবং রাজপরিবারের অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 2 এর দাগে রয়েছে টিকা লেখো। দীপঙ্কর স্ত্রীজ্ঞান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর স্ত্রীজ্ঞান অতীশ। তাঁর আসল নাম অতীশ। ওদন্তপুরী বিহারের আচার্য শীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর স্ত্রীজ্ঞান নামে ভূষিত হন। জন্ম ও জন্মস্থান, 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলের বিক্রম মণিপুরের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রাহ্মণ্য মতবাদের বিরোধী ছিলেন বলে তাঁর জন্মভিটা বা বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত ছিল। মহাবিহারের অধ্যক্ষরূপে অতীশ। দীপঙ্কর স্ত্রীজ্ঞান অতীশ সম্ভবত বিক্রমশীল, ওদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতে অতীশ। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের আমন্ত্রণে তিনি 1040 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্মের প্রচার করে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসায় তাঁর সমাধিস্থল আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র। 5 এর দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 1. মাৎসন্যায় বলতে কি বোঝো? পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তাঁর পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র ৮ মাস ৫ দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজরাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মৎস্যান্যায় বলা হয়। পাল বংশের শাসকদের সম্পর্কে বিবরণ। খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগ থেকে নবম শতকের মধ্যভাগ পর্যন্ত এদের সময়কাল ছিল। বাংলায় পাল বংশের উত্থান। শশাঙ্কের মৃত্যুর পর প্রায় ১০০ বছর বাংলায় অরাজক অবস্থা চলেছিল। এরপর বাংলার প্রভাবশালী লোকেরা গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করেন। এই সময় থেকে বাংলায় পাল বংশের শাসন শুরু হয়। ১. গোপাল ৭৫০ থেকে ৭৭৪ খ্রিস্টাব্দ। গোপাল ৭৫০ খ্রিস্টাব্দে বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠা করেন। তিনি বাংলার অধিকাংশ এলাকাকে নিজের শাসনের আওতায় এনেছিলেন। ২. ধর্মপাল ৭৭৪ থেকে ৮০৬ খ্রিস্টাব্দ। গোপালের পর তাঁর পুত্র ধর্মপাল পাল বংশের রাজা হন। কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম শুরু হয়েছিল, তিনি তাতে অংশগ্রহণ করেছিলেন। ৩ নম্বর দেবপাল ৮০৬ থেকে ৮৪৫ খ্রিস্টাব্দ। ধর্মপালের পর তাঁর পুত্র দেবপাল পাল বংশের রাজা হন। তিনি পূর্বে প্রাগ জ্যোতিষপুর থেকে পশ্চিমে কম্বোজ দেশ এবং উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত পর্যন্ত পাল সাম্রাজ্যের বিস্তার ঘটান। পরবর্তী প্রশ্ন, নালন্দা মহাবিহারের পরিচয় দাও। বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় ৮টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন: নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। ছাত্র শিক্ষক: নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে সুদূর চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসত। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে ১০,০০০ আবাসিক ভিক্ষু থাকতেন। তার মধ্যে ছাত্র ছিলেন ৮,৫০০ জন এবং শিক্ষক ছিলেন ১,৫০০ জন। পতন: ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি করে। পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির বর্ণনা দাও। পাল রাজারা শিক্ষা বা জ্ঞান চর্চার পৃষ্ঠপোষক ছিলেন। এ যুগে বাংলার জ্ঞান চর্চার কেন্দ্র ছিল বৌদ্ধ বিহারগুলি। এই বৌদ্ধ বিহারগুলির নিদর্শন আজও পশ্চিমবঙ্গ, বিহার ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। পাল যুগের বৌদ্ধ বিহার। পাল যুগের বৌদ্ধ বিহারগুলি হল নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, বিক্রমপুরী, সোমপুর, জগদ্দল প্রভৃতি। পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় এবং বৌদ্ধ আচার্য ও ছাত্রদের উৎসাহে বিহারগুলি শিক্ষা দীক্ষায় বড় কেন্দ্র হয়ে উঠেছিল। আচার্য: বিহারগুলির বিখ্যাত আচার্যগণ ছিলেন শান্তরক্ষিত, শান্তিদেব, কম্বলপাদ, শবরীপাদ, দীপঙ্কর শ্রীজ্ঞান, অতীশ, গোরক্ষনাথ, কান্যপাদ প্রমুখ। আজকে শেষ প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। শশাঙ্কের কৃতিত্ব: শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। প্রথম জীবনে তিনি মহাসেনগুপ্তের সামন্ত ছিলেন। গুপ্ত বংশের দুর্বলতার সুযোগে ৬০৬ খ্রিস্টাব্দে তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। উপাদান: শশাঙ্ক সম্পর্কে জানা যায় কবি বাণভট্ট রচিত হর্ষচরিত, চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং বা সুয়ানজাং রচিত শি ইউকি এবং বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্প গ্রন্থ থেকে। ১. শশাঙ্কের রাজ্য বিস্তার। গৌড় রাজ্যের সিংহাসন আরোহণের পর শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ জয় করেন। তার রাজত্ব উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। শশাঙ্কের রাজধানী ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ। ২. স্বাধীন সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠা। শশাঙ্ক প্রথম বাংলার গৌড়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উত্তর ভারতেও আধিপত্য বিস্তারের সচেষ্ট হয়েছিলেন। ৩. মৈত্রী জোট গঠন ও কনৌজ আক্রমণ।
গৌড় রাজ্যের প্রতিবেশী রাজ্য কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে থানেশ্বরের রাজকন্যা রাজ্যশ্রীর বিবাহ হলে কনৌজ ও থানেশ্বর জোটবদ্ধ হয়। শশাঙ্ক ও মালবরাজ দেবগুপ্তের সঙ্গে মিলিত হন। তাদের আক্রমণে কনৌজরাজ নিহত হন ও তাঁর পত্নী রাজ্যশ্রী বন্দিনী হন। থানেশ্বর রাজ্যবর্ধনও শশাঙ্কের হাতে নিহত হন। 4. শশাঙ্ক হর্ষবর্ধন দ্বন্দ্ব। হর্ষবর্ধন থানেশ্বরের সিংহাসন আরোহণ করে শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কের যুদ্ধের ফল কী হয়েছিল সে সম্পর্কে সঠিক জানা যায় না। তবে পণ্ডিতগণ মনে করেন যে শশাঙ্ক যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত হর্ষবর্ধন গৌড় দখল করতে পারেননি। গৌড়তন্ত্র। গৌড়ের সিংহাসনে বসার পর শশাঙ্ক একটি সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এটি গৌড়তন্ত্র নামে পরিচিত ছিল। পরিশেষে বলা যায় বাংলার ইতিহাসে শশাঙ্ক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি যে রাজ্যজয়ের নীতি অনুসরণ করেছিলেন পরবর্তীকালে তা অনুসরণ করে পাল বংশের রাজারা এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।